शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ফি মুকুবের দাবিতে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুরের 3টি পৃথক ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। লকডাউনে অভিভাবকেরা তাদের সমস্যার কথা তুলে ধরে রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবি তুললেন। সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানোর কথা জানালেন আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক কর্মী। সরকারি নিয়ম না মেনে রানীগঞ্জের শেহারশোল গার্লস কলেজে জিওলজিক্যালের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল, যদিও অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। তিন দিন ধরে লাগাতার উদ্ধার কাজ চলার পরও অন্ডালের জামবাদ এলাকায় ধসে ভূগর্ভে তলিয়ে যাওয়া মহিলার কোনো খোঁজ মিলল না। ইসিএল এর উদ্ধারকারী দল প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ভূগর্ভে তলিয়ে যাওয়া মহিলাকে উদ্ধারে। উদ্ধার কাজেও এসেছে গতি, তবে বৃষ্টির জন্য মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আমফানে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষয়ক্ষতির পাশাপাশি সমস্ত চাষিদের শস্য বীমার আওতায় আনার প্রসঙ্গ নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতিনিধিদের সঙ্গে এক প্রস্ত বৈঠক সারলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। লকডাউনের পর এই প্রথমবার তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বৈঠক সারলেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী। পাঞ্জাবি মোড়ের কার্যালয়ে আসন্ন 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সংগঠনকে মজবুত বানাতেই বৈঠকের ডাক রানীগঞ্জের প্রাক্তন বিধায়কের, খবর দলীয় সূত্রে। ডিএসপি কর্তৃপক্ষ দুর্গাপুরের গান্ধী মোড়ে তাদের নিজস্ব জমিতে উচ্ছেদ অভিযানে নামলো। সমস্যায় পড়ল ওই জমিকে পার্কিং হিসেবে ব্যবহারকারী হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকেরা। ডিএসপি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েও কাজ না হয় অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দিলেন অ্যাম্বুলেন্স চালকেরা। সমস্যায় রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। লাদাখে চীনা সৈনিকদের হামলায় 20 জন ভারতীয় জওয়ানের শহীদ হওয়ার ঘটনার প্রেক্ষিতে শিল্পাঞ্চল জুড়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি। কোথাও শহীদ জওয়ানদের স্মরণে বের হলো মোমবাতি মিছিল, তো কোথাও শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে জানানো হলো শ্রদ্ধার্ঘ্য। আসন্ন হুল দিবসে সরকারি ছুটির দাবি সহ 9 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে রানীগঞ্জের বিডিওকে স্মারকলিপি পেশ শিডিউল ট্রাইবস ডেভেলপমেন্ট ক্লাবের। দাবিপত্র তুলে দেওয়া হলো বিডিওর হাতে। মহিলাদের দ্বারা পরিচালিত শরণ্যা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আয়োজন স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন সারলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে। ঐতিহাসিক হুল দিবসের আগে পাণ্ডবেশ্বর বিধানসভার আদিবাসী অধ্যুষিত এলাকায় বসানো হবে 3 আদিবাসী শহীদের মূর্তি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মূর্তি নির্মাণের বরাত পাওয়া সংস্থার সদস্যরা দেখা করলেন পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির সাথে।
ট্রান্সপোর্ট ফি, কম্পিউটার ফি, ল্যাব ফি মুকুব সহ অ্যাডমিশন ফি মুকুবের দাবিতে রানীগঞ্জের একটি বেসরকারি স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। অন্যদিকে আসানসোলের গড়াই রোডের একটি বেসরকারি স্কুলে অভিভাবকেরা বিক্ষোভে সামিল হলেন। মাসিক ফি বৃদ্ধির প্রতিবাদ ও লকডাউনের সময়কালে ফি মুকুব সহ বিভিন্ন দাবিতে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন তারা। স্কুলের কর্মীরা জানিয়েছেন, সমস্যা থাকলে সমস্যার কথা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানাক অভিভাবকেরা। পড়ুয়াদের স্কুলে ভর্তি বাবদ অ্যাডমিশন ফি মুকুবের দাবিতে রানীগঞ্জের মঙ্গলপুরে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। তাদের প্রশ্ন, স্কুল না হলে কেন স্কুলের অ্যাডমিশন ফি মুকুব করা হবে না? পাশাপাশি পড়ুয়াদের পরিবহন বাবদ ফি, কম্পিউটার ফি ও ল্যাব ফিও মুকুবের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। অ্যাডমিশন ডেভেলপমেন্ট ফি যেটা লাগে 5,500 যার যেমন লাগছে সেই ফিজটা আমরা মুকুব করতে বলছি এই লকডাউন পিরিয়ড টাইম। এবছর আমরা প্রতি বছর দিয়েছি। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক মাসে যে অ্যাডমিশন ফি, এই যে এখন ট্রান্সপোর্ট চলছে না, কম্পিউটার চলছে না, ল্যাব চলছে না, ঠিক আছে, এগুলো যে আমরা ফিজগুলো দিতে বলছেন সেই ফিজগুলো আমরা কোথা থেকে দেবো? প্রথম উনি যদি ফিজটা দিতে বলেন তার আমার দ্বারা আছে 2300 টাকা প্লাস 5-এর 2300 প্লাস আমার যে রিচার্জ করতে হচ্ছে মোবাইলে 500 টাকা রিচার্জ করতে হচ্ছে, তার কত লাগছে? 2800 টাকা লাগছে। তো লকডাউনে বাজারে উনি ফি মুকুব করবেন কোথায়? তার উপর আমাদের বাড়তি বোঝা দিচ্ছেন উনি। তার জন্য আমরা চাইছি যে আপনি ট্রান্সপোর্ট ফি, কম্পিউটার ফি, ল্যাব ফি যেগুলো আছে সমস্তগুলো মুকুব করে যে ফিজ দিচ্ছে মান্থলি সেই ফিজটা কমসে কম কিছুটা আরও একটু মুকুব করবো। শুধু লকডাউনের টাইমটা একটু, লকডাউন টাইম যদি খুলে যায় স্কুল, তারপরে যদি ভালো করে স্কুল চলে আমরা যেমন ফিজ দেবো সেরকম ফিজ দেবো, আমরা গার্জিয়ান নিজের থেকে বলছি। তা আমরা এইটুকু চাইছি, লকডাউনের পিরিয়ডের টাইম আমরা তো কোনো ফিজ বাকি রাখিনি। আমাদের যারা ছেলে পাস করেছে সে আমাদের মাসিক রেজাল্ট পায়নি এখনো পর্যন্ত, আর উনি কি ফিজের পর ফিজ নিয়ে যাচ্ছে। অন্যদিকে আসানসোলের গড়াই রোড এলাকার একটি বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। মাসিক ফি বৃদ্ধির প্রতিবাদ ও লকডাউনের সময়কালে পড়ুয়াদের ফি মুকুব সহ একাধিক দাবি নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ 100 টাকা করে ফি বৃদ্ধি করেছে। লকডাউনের সময়কালে প্রায় 3 মাস অনেক অভিভাবকই সমস্যায় পড়েছেন। আয় না থাকায় সমস্যায় পড়েছেন তারা প্রশ্ন তোলেন, অতিরিক্ত টাকা তারা দেবেন কোথা থেকে? অবিলম্বে বর্ধিত ফি মুকুবের দাবিতে সরব হয়েছেন তারা। আমরা এখানে সব জমা হয়েছে এই কারণে যে আমাদের বাচ্চা এখানে স্কুলে পড়ে। লকডাউনের সময় 3 মাস ধরে কাজ বন্ধ আছে আমাদের। কাজ বন্ধ হওয়ার কারণে আর পয়সাপাতি সব শর্ট হয়ে গেছে। কিন্তু স্কুলের টিচার উনি বলছেন যে ফুল ফিস দিতে হবে আর রিএডমিশন পুরো টাকাটা লাগবে। প্লাস ওনারা করছেন কি লেস, ওনারা 500 টাকা করছেন, 500 টাকা লেস করছেন, কিন্তু ফিস 100 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। তো যদি বছরে 500 টাকা লেস করছেন উনি আর 1200 টাকা টোটাল ওনারা নিচ্ছেন, তাহলে 700 টাকা আমাদের পকেট থেকে আরও বেশি যাচ্ছে। এই সময় লকডাউনের সময় কি ফিস বাড়ানো উচিত? এটা প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে কি স্কুলে পড়াশোনা হচ্ছে না, আমরা ফিস দেবো কেন? কোনো বাচ্চা আসছে না, আমরাও আসছি না। ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক কর্মী জানিয়েছেন, অভিভাবকদের কোনো সমস্যা থাকলে তারা তা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানান। স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্কুলের ওই কর্মী। ডিসকাউন্ট করেছি 500 টাকা, আমরা তো ডিসকাউন্ট দিয়েছি গার্জেনদেরকে। এবার থেকে যদি গার্জেন কিছু প্রবলেম থাকে তো রিটার্ন আমাকে দিবে, আমরা ম্যানেজমেন্ট কাছে জিনিসটা নিয়ে যাবো। এবার ম্যানেজমেন্ট যে ডিসিশন নেবে সেটা আমরা গার্জেনকে জানিয়ে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই করবো আমরা। ওরা গার্জেনরা লিখিত রিটার্ন দিবে, তখন আমরা নিশ্চয়ই আলোচনা করবো। আর গার্জেনকে বলুন আগে রিটার্ন দিবে আমাকে। আমি তো ডিসকাউন্ট করা হয়েছে, যদি ওদের কিছু প্রবলেম থাকে তো সেটারও রিটার্ন দিবে আমাকে। এদিকে রানীগঞ্জের মঙ্গলপুরে অবস্থিত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের বিক্ষোভ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবি সহ একাধিক দাবিতে দুর্গাপুরেও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। লকডাউন পরিস্থিতিতে রিঅ্যাডমিশন ফি দিতে তারা অপারগ, এমনটা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এদিন ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের বাইরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। যেহেতু ডিউ টু প্যান্ডামিক ইস্যু অ্যান্ড কোভিড-19 অল দ্য গার্জেন্স আর দেয়ার দেন আনএবল টু পে। একটা পয়সা দেওয়ার আমাদের ইচ্ছা নেই 5150 টাকাটা। ওটা আমাদের বলেছি এই বছরের জন্য, যেটা রিকনসিডার করতে, মানে আমরা দিতে পারবো না। আমরা তো কোনো বছর দিনই বলি, হ্যাঁ পুরো ওয়ে অফ করতে, মানে আমরা দিতে পারবো না। এইটা সেশন চার্জটা কেউ সেশন চার্জ বলছে, কেউ রিঅ্যাডমিশন ফিজ। ওই অ্যামাউন্ট হচ্ছে 5150 টাকা। তো সেটা নিয়ে ওনারা বলেছেন ঠিক আছে আমরা চিন্তা করছি, আমরা একা নিজে কোনো হেমশিলা ডিসিশন নিতে পারবে না। টোটাল যত স্কুল আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, তারা তাদের একটা যেটা স্কুলের যে একটা মানে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন চিন্তা করবে, চিন্তা করে আমরা আপনাদেরকে জানাবো। কী করবেন
এরপরে আমরা সমস্ত সবাই মিলে একটা মিটিং ডাকবো, আবার নেক্সট গার্জেনরা একটা মিটিং ডাকবো, সেখানে সবাই মিলে আমরা একটা ডিসিশন নেবো যে এখন তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা যেরকম আছি এগিয়ে যাবো আমাদের সিস্টেমে, দাবি থেকে সরব না নিঃসন্দেহে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে ঠিক কি জানানো হলো শুনে নেব। তাদের যে দাবিটা সেটা হচ্ছে যে সেশন চার্জ বা আনুষঙ্গিক যেসব চার্জ আছে সেগুলো যদি আমরা একটু ওয়েভ অফ করে দিই এবছরের জন্য। কি সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত নয়, এটা আমরা আগেও ওনাদেরকে জানিয়েছি যে কেস টু কেস বেসিসে আমরা এগুলো হ্যান্ডেল করব। যে পেরেন্টসদের জেনুইন প্রবলেম আছে তারা আসুক, এসে অ্যাপিল করুক, আমি নিশ্চয়ই তাদের সাথে মিট করব এবং আমাদের ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেটা দেখবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের হিমশিলা থেকে সবসময় আমাদের কিছু স্কলারশিপের থাকে, মেরিট কাম মিনস স্কলারশিপ, সেটারও অ্যানাউন্সমেন্ট আমি করে দিয়েছি এবং প্রচুর পেরেন্টস তাদের রিকোয়েস্ট জমা করেছে। নিশ্চয়ই আমরা সেগুলো গো থ্রু করবো, আমাদের ম্যানেজমেন্ট দেখবেন এবং তাদের জন্য নিশ্চয়ই আমরা পাশে দাঁড়াবো। তো এই কথাটাই আমার বলা আছে। সো কেস টু কেস বেসিসে আমরা নিশ্চয়ই দেখব। স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন বিশেষ ক্ষেত্রে যদি অভিভাবকেরা আবেদন জানান সেক্ষেত্রে চিন্তাভাবনা করে ফি মুকুবের কথা তারা ভাববেন। তবে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের এই দাবি মানতে রাজি হননি। আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী, আসানসোল থেকে সন্তোষ মণ্ডল ও দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল রানীগঞ্জের শ্রীহর্ষল গার্লস কলেজের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার রানীগঞ্জের গার্লস কলেজে ষষ্ঠ সেমিস্টার জিওলজিক্যালের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হলো ছাত্রীদের। এই পরীক্ষার কথা শুক্রবার রাতে ফোনে জানানো হয়েছিল ছাত্রীদের বলে জানা গিয়েছে। সেই মতোই এদিন অর্থাৎ সোমবার 19 জন ছাত্রীর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এই পরীক্ষার কথা জানেন না বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষা ছবি দে। পরীক্ষার্থীরা জানিয়েছেন কলেজের ওয়েবসাইটে ফি অফলাইনে জমার দিন ছিল সোমবার, কিন্তু হঠাৎই শুক্রবার রাতে ডিপার্টমেন্ট থেকে ফোন করে তাদের জানানো হয় সোমবার জিওলজিক্যালের প্র্যাকটিক্যাল অফলাইনে পরীক্ষা হবে। সেই মতোই তারা এদিন এসে 19 জন ছাত্রী দুটি দলে ভাগ হয়ে একই ক্লাসরুমের মধ্যে পরীক্ষা দিয়েছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষা কিরকম কেমন ছিল? ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। কতগুলো স্টুডেন্ট ছিল পরীক্ষা একসঙ্গে? কতজন? আমাদের ডিপার্টমেন্টে 19 জন ছিলেন আর টিচাররা ছিলেন। কি সাবজেক্ট ছিল? জুলজি। কতজন পরীক্ষা দিলেন একসঙ্গে? 19 জন দিয়েছি। একই ল্যাবে? হ্যাঁ, একটা ল্যাবে দুটো পার্ট করেছি, কিন্তু 19 জন এসেছিলেন। ভয় লাগছিল কোনো? হ্যাঁ, এই পরিস্থিতিতে তো একটু ভয় লাগে। আসাটাও প্রবলেম, আমি আসছি বাঁকুড়া থেকে। আসাটাও প্রবলেম। আমিও দুর্গাপুর থেকে। এই যে কোভিড-19 সেটা তো ওনারা বলছেন যে ইউনিভার্সিটি থেকে নাকি বলা হয়েছে, কিন্তু ইউনিভার্সিটি থেকে কোনো রুলস আসেনি। এই পরীক্ষার ব্যাপারটা আমাদের অনলাইনের একটা মানে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল ওই ফিস জমা দেওয়ার আজকে, ঠিক আছে, অফলাইনে। তো তারপরে হঠাৎ দেখি যে অনলাইনে ফিস জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তারপরে কালকে নোটিশ এসেছে। হ্যাঁ, কালকে নোটিশ এসেছে, কিন্তু আমাদের যে পরীক্ষা হচ্ছে তার কোনো নোটিশ নেই, সেটা মৌখিকভাবে জানানো হয়েছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल थाना क्षेत्र के जामबाद इलाके में भू धसान में जमींदोज हुई महिला की तलाश के लिए तीसरे दिन भी रेस्क्यू ऑपरेशन जारी रहा। आबाद समेत जमीन के नीचे समाई शहनाज बेगम का अभी तक कोई अता पता नहीं चला है। ईसीएल अधिकारी लगातार रेस्क्यू ऑपरेशन की मॉनिटरिंग कर रहे हैं और रेस्क्यू ऑपरेशन में तेजी लाई गई है। अंडाल थाना क्षेत्र के जामबाद इलाके में भू धसान के कारण जमींदोज हुई 42 वर्षीय महिला शहनाज बेगम की तलाश में रेस्क्यू ऑपरेशन लगातार जारी है, लेकिन अभी तक महिला का कोई सुराग नहीं मिल पाया है। इस बीच बारिश होने की वजह से रेस्क्यू ऑपरेशन पर असर पड़ा है। ईसीएल के अधिकारी लगातार रेस्क्यू ऑपरेशन की मॉनिटरिंग कर रहे हैं। ईसीएल की रेस्क्यू टीम द्वारा घटनास्थल के पश्चिमी छोर पर पोकलेन मशीनों के जरिए लगातार मिट्टी कटाई की जा रही है। यहाँ मिट्टी कटाई कर करीब 30 फुट नीचे तक जाने का रास्ता तैयार किया गया है। माइंस रेस्क्यू टीम के एक सदस्य को सुरक्षा उपकरणों के साथ नीचे उतारा गया, लेकिन वे भी जमींदोज हुई महिला तक नहीं पहुंच पाए। वहीं दूसरी तरफ जमींदोज हुई महिला की बरामदगी में हो रही देरी को लेकर उसके परिजनों की चिंता बढ़ती जा रही है और वो दिन रात घटनास्थल पर ही आस लगाए बैठे हुए हैं कि रेस्क्यू टीम कब शहनाज बेगम को तलाश कर बाहर निकालेगी।
सोमवार को ईसीएल के काजोड़ा एरिया के जीएम जेसी राय रेस्क्यू ऑपरेशन का जायजा लेने पहुंचे। उन्होंने कहा कि रेस्क्यू ऑपरेशन को और तेज कर दिया गया है, नई मशीनें मंगाई गई हैं, जितना जल्द हो सके महिला को बरामद करने का प्रयास किया जा रहा है। हालांकि महिला को कब तक बरामद कर लिया जाएगा इसकी समय सीमा बताने से उन्होंने इनकार कर दिया। पत्थर तोड़ने वाली मशीन आ गई है, ये अभी छोटी मशीन है, इसके बाद बड़ी मशीन भी शाम तक आएगी और हम लोग जितना जल्दी हो सके रिकवर करेंगे। कितना दिन लग सकता है ये देखिए, जैसा कि अनुमान है कि आज ही हो जाना चाहिए, आज ही हो। इतना लेट क्यों हो रहा है? देखिए, कुछ एक स्थिति ऐसी है, उसको देखते हुए अपनी सेफ्टी, मशीन की सेफ्टी देखते हुए हम लोग काम कर रहे हैं, ऊपर से वर्षा भी। वहीं दूसरी तरफ पूर्व राज्यसभा सांसद एवं वरिष्ठ एटक नेता आरसी सिंह भी मौके पर पहुंचे और उन्होंने रेस्क्यू ऑपरेशन को लेकर ईसीएल अधिकारियों के साथ बातचीत की। उन्होंने इस घटना को दुर्भाग्यजनक करार देते हुए कहा कि हमें ये सुनिश्चित करना होगा कि भविष्य में इस तरह की घटनाओं की पुनरावृत्ति ना हो। अब मैनेजमेंट तो अपना जिनको देके काम कराना है लगा हुआ है, मैनेजमेंट कोशिश कर रहा है, मैनेजमेंट को इसमें खुशी थोड़ी हो रही है, उसको भी तकलीफ हो रही है। वो चाहता थोड़ा था कि इस तरह का हो जाए, लेकिन एक दुर्भाग्यजनक घटना घट गई है, तो इससे फाइट आउट करके बाहर निकलना है। भविष्य में इस इलाके में या कहीं नहीं हो, इसके बारे में ही बातचीत करना है, देखना है। केकेएससी के महासचिव हरेराम सिंह ने भी इस घटना को दुखद बताते हुए कहा कि कभी कोई सोच भी नहीं सकता था कि इतनी भयावह भूधसान घटना हो सकती है। इनमें से जो घटना पहले हुआ है ये बहुत दुखद घटना है और कोई सोच नहीं सकता था कि ये ऐसा भी घटना हो सकता है, लेकिन हुआ है। इसके लेकर के जिस समय घटना 2-2:30 बजे रात में हुआ, उसी समय से हमारे तृणमूल कांग्रेस के कार्यकर्ता इसको रेस्क्यू करने के लिए सारी व्यवस्था में लगे हुए हैं। हमारे जो विधायक हैं जितेंद्र तिवारी जी, आज 3 दिन से डेली यहाँ आ रहे हैं, 2 बेला 3 बेला आ रहे हैं और मैनेजमेंट के ऊपर दबाव बना रहे हैं। हम लोग भी दबाव बना रहे हैं कि जितना जल्दी हो डेड बॉडी रिकवर किया जाए। बहरहाल पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी घटना के बाद से ही लगातार मौके पर मौजूद हैं और रेस्क्यू ऑपरेशन पर नजर रख रहे हैं। शुक्रवार की देर रात हुए भीषण भूधसान की चपेट में आने से 3 आवास जमीन में समा गए थे और शहनाज बेगम भी जमींदोज हो गई थी। इसके अलावा अन्य 2 आवास भी क्षतिग्रस्त हुए थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। সোমবার আসানসোল জেলা শাসক কার্যালয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। আমফানে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার পাশাপাশি সমস্ত চাষিদের শস্য বীমা যোজনার আওতায় কিভাবে নিয়ে আসা যায় সে বিষয় নিয়ে করা হলো আলোচনা। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল জেলা শাসকের কার্যালয়ে। উপস্থিত ছিলেন সমস্ত কৃষি বিভাগের আধিকারিকরা। তাদেরকে নিয়েই আলোচনা করা হলো ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের সুবিধা অসুবিধা নিয়ে। এখনো পর্যন্ত যে সকল কৃষক ভাইদের নাম নথিভুক্ত করা হয়নি তাদের কিভাবে শস্য বীমা যোজনার আওতায় আনা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। অন্যদিকে কৃষিকার্য করার জন্য আসানসোলে বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা কাটানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা করা হয়। তাছাড়াও শস্য বীমা যোজনাতে কতজন কৃষক ভাইরা এসেছেন এবং কত ভাইদের এখনো পর্যন্ত নথিভুক্ত করা হয়নি সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে এদিন জানান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। ডিপার্টমেন্টে আজকে আমাদের একটা ডিএলএমসি ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটি মিটিং ছিল, যেখানে হচ্ছে শস্য বীমা যোজনা, যে আমাদের ব্লক ওয়াইজ কত ফার্মার রয়েছে, সেই ফার্মার মধ্যে কত লোনি কত নন লোনি, কারা এই বিমার আওতায় এসেছেন কারা আসেননি, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, এই নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে যে আমাদের টোটাল কত চাষি এই যে আমফানের জন্য কত ইম্প্যাক্ট পড়েছিল, তাতে কত শস্য নষ্ট হয়েছে, বিমা আওতার আন্ডারে যারা রয়েছে সেটা আমরা ক্লেম কীভাবে করব, সেই সব নিয়ে ডিটেলস ডিসকাশন হয়েছে। এছাড়াও আমাদের জেলায় ধরুন এখানে ম্যাক্সিমাম ওয়াটার ক্রাইসিস হয়েছে, ফলে সেপ্টেম্বরের এন্ড থেকে এখানে খুব ওয়াটার ক্রাইসিস থাকে, ফলে যে ধান চাষ হয় তার যা প্রোডাকশান সেটা অনেকটা কমে যায়,
ফলে আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ভ্যারাইটি জানা হচ্ছে, যেটা খুব কম সময়ের মধ্যে অনেক ভালো ফসল পেতে পারি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, आसनसोल। लॉकडाउन के बाद पहली बार तृणमूल कांग्रेस कर्मियों के साथ रानीगंज के पूर्व तृणमूल कांग्रेस विधायक सौरभ अली ने की बैठक। संगठन एवं 2021 में होने वाले विधानसभा चुनाव को सामने रखकर पार्टी कार्यकर्ताओं के साथ की चर्चा। रानीगंज विधानसभा क्षेत्र के पूर्व तृणमूल विधायक सौरभ अली सोमवार को पंजाबी मोड़ स्थित अपने कार्यालय में पार्टी के कार्यकर्ताओं से रूबरू हुए। कोरोना वायरस महामारी और लॉकडाउन के करीब 3 महीने बाद उन्होंने विभिन्न वार्डों के कार्यकर्ताओं को लेकर यह पहली बैठक की। इस बैठक में उन्होंने वर्ष 2021 में राज्य में होने वाले विधानसभा चुनाव को लेकर पार्टी की रणनीति तथा संगठन की मजबूती पर खास रूप से चर्चा की। पूर्व विधायक सौरभ अली ने कहा कि लॉकडाउन के पश्चात पार्टी कार्यकर्ताओं के साथ उनकी यह पहली बैठक है और आगे की रणनीति पर कार्यकर्ताओं के साथ विचार विमर्श किया गया है। पार्टी का मुख्य फोकस वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव है। तृणमूल की वार्ड कमेटियों के अध्यक्षों एवं कार्यकर्ताओं के साथ इसी को लेकर मंत्रणा की गई है। ऐसा है कि लॉकडाउन के बाद ये पहला बैठक हम लोग कर रहे हैं। लॉकडाउन करीब 3 महीना होने चला। इस बैठक से हमारे जितने भी कर्मी है उसको आगे किस तरह से काम करना है उस पर कोई बातचीत किया जाएगा, क्योंकि 2021 पश्चिम बंगाल विधानसभा का इलेक्शन है। लॉकडाउन भी चलता रहेगा और पार्टी का काम भी चलता रहेगा, उसी को लेकर आज हम लोग बैठक कर रहे हैं। पूर्व विधायक सौरभ अली ने कहा कि वर्ष 2016 के विधानसभा चुनाव में रानीगंज विधानसभा सीट तृणमूल हार गई थी। अब तृणमूल की पूरी कोशिश होगी कि वर्ष 2021 के विधानसभा चुनाव में फिर से रानीगंज विधानसभा सीट पर हर हाल में तृणमूल जीत दर्ज करे और वर्ष 2011 के विधानसभा चुनाव की जीत को दोहराया जा सके। हमारा सभी वार्ड के प्रेसिडेंट, कार्यकर्ता सब लोग यहाँ पे मौजूद हैं। हम लोग चाहते हैं कि रानीगंज मजबूत हो और आने वाला विधानसभा में जो 2016 में हम लोग रानीगंज सीट को लॉस किया है, इसको कैसे कवर किया जाएगा, कैसे इसको मेकअप किया जाएगा, ताकि रानीगंज को फिर दोबारा जीत के सामने लाया जा सके। पूर्व विधायक सौरभ अली रानीगंज विधानसभा क्षेत्र के माकपा विधायक रूनू दत्त पर निशाना साधने से नहीं चुके। उन्होंने आरोप लगाया कि रानीगंज विधानसभा क्षेत्र की हालत अत्यंत खराब हो गई है। जब से यहाँ सीपीएम के विधायक जीते हैं, तब से विकास की रफ्तार थम गई है। रानीगंज में विकास का कोई काम नहीं हो रहा है। तो 2011 में रानीगंज कंस्टिट्यूएंसी के अंदर डेवलपमेंट का काम बहुत हो रहा था। गरीबों को तिरपाल मिल रहा था, कंबल मिल रहा था, बच्चों को कपड़ा मिल रहा था, रोड रास्ता का काम हो रहा था। यहाँ बता देना जरूरी है कि हाल के दिनों में तृणमूल के जिला चेयरमैन बी शिवदासन दासू ने भी रानीगंज में अपनी सक्रियता बढ़ाई है। बंगला गर्व ममता मुहिम के तहत उन्हें रानीगंज विधानसभा क्षेत्र के दायित्व सौंपा गया है और गत 9 मार्च को तृणमूल के जिला चेयरमैन बी शिवदासन दासू ने प्रेस कॉन्फ्रेंस कर मीडिया के सामने कोरोना वायरस संकट काल में पार्टी कार्यकर्ताओं द्वारा किए गए सेवा कार्यों का विस्तृत लेखा जोखा प्रस्तुत किया था। इसके बाद ही उन्होंने बारी बारी से कई वार्डों में जाकर तृणमूल की वार्ड कमेटियों के अध्यक्ष एवं कार्यकर्ताओं के साथ बैठक की थी। इस संदर्भ में पूछे जाने पर पूर्व विधायक सौरभ अली ने कहा कि पार्टी के जिला चेयरमैन बी शिवदासन दासू को बंगला गर्व ममता मुहिम का दायित्व मिला है और वो हर वार्ड में कार्यक्रम कर रहे हैं। उससे इस बैठक का कोई लेना देना नहीं है। सभी का प्रयास है कि पार्टी मजबूत हो। देखिए, बी शिवदासन दासू हम लोग का एक प्रोग्राम चल रहा पश्चिम बंगाल बंगला गौरव है। बंगला गौरव दीदी
तो ये प्रोग्राम को लेकर वो प्रोग्राम कर रहे हैं, वो हम लोग के जिला के चेयरमैन हैं और चेयरमैन के हिसाब से वो प्रोग्राम कर रहे हैं। वो मतलब हर वार्ड में जाएंगे, हर वार्ड में बैठक कर सकते हैं उससे, और हम लोग का इस प्रोग्राम से कोई लेना देना नहीं है। हम लोग हमेशा चाहते हैं पार्टी मजबूत हो, हम लोग एक ही मिल के वो जिला चेयरमैन के हिसाब से यहाँ पर आके काम कर रहे हैं। हम लोग भी संगठन को मजबूत करने का काम कर रहे हैं। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। দুর্গাপুরের গান্ধী মোড়ে ডিএসপির জমিতে অ্যাম্বুলেন্স পার্কিং হতো এতদিন। সোমবার ডিএসপি কর্তৃপক্ষ হঠাৎ করে সেই জমিতে উচ্ছেদ অভিযানে নামলে অ্যাম্বুলেন্স চালকেরা ডিএসপি কর্তৃপক্ষকে একফালি জায়গা পার্কিং এর জন্য ছেড়ে রেখে উচ্ছেদ অভিযান চালাতে বললে তাতে ডিএসপি কর্তৃপক্ষ রাজি না হয় প্রতিবাদে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দিলেন অ্যাম্বুলেন্স চালকেরা। দুর্গাপুরের গান্ধী মোড়ের কাছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের জমিতে অ্যাম্বুলেন্স পার্কিং করতে না দেওয়ার প্রতিবাদে দুর্গাপুরের অ্যাম্বুলেন্স চালকেরা এবার পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিল। সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ যে জায়গায় অ্যাম্বুলেন্স চালকেরা অ্যাম্বুলেন্স পার্কিং করে সেই জায়গারই জমি উচ্ছেদ অভিযানে আসে বলে জানা গিয়েছে। অ্যাম্বুলেন্স চালকেরা তাদের কাছে অনুরোধ জানান একফালি জমি পার্কিং এর জন্য ছেড়ে রেখে বাকি জমি দখলমুক্ত করুক দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স চালকদের সেই কথা ইস্পাত কর্তৃপক্ষ মানতে না চাওয়ায় শেষমেশ গান্ধী মোড়ে উড়াল পুলের নিচে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হন অ্যাম্বুলেন্স চালকেরা। আচমকা অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। যেদিন থেকে হেলথ ওয়ার্ল্ডে ইটের গাঁথনি হয়েছে সেদিন থেকে আমরা হেলথ ওয়ার্ল্ডে আর 4 বছর ধরে পরিষেবা দিয়ে আসছি। এর আগেও অনেক ঝামেলা হয়েছে, সেল ম্যানেজমেন্ট এসছে, সেল ম্যানেজমেন্ট বা এসডিও, আমাদের ডেপুটি মেয়র, আরটিও, এসডিও সবার থেকে আমরা সাপোর্ট পেয়েছিলাম। আমাদেরকে ডিএসপি ম্যানেজমেন্ট বলেছিল আপনারা এখানে গাড়ি লাগান, এখানে কোনো দোকানপাট কিছু বসতে দেবেন না, আপনারা কোনো কনস্ট্রাকশন করবেন না, আপনারা এখানে অ্যাম্বুলেন্স লাগান এবং এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমরা সেই নীতি নির্দেশ মেনে এতদিন অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে এসেছি। আজকে আমাদের এই জায়গা ডিএসপি ম্যানেজমেন্ট ফোর্স পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে তার জমি সে দখল নিতে চাইছে, সে তার কাটা দিয়ে ঘিরে দিচ্ছে। তার বক্তব্য হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স কোথায় চলবে, কিভাবে চলবে, আমাদের কোনো ব্যাপার নেই। তাদের এরকমও বক্তব্য আছে যে ডিএসপি ম্যানেজমেন্ট বোঝে না যে অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষের কাছে গুরুত্বপূর্ণ, তাদের কাছে জানে তাদের জমিটা গুরুত্বপূর্ণ। পেশেন্ট মরুক বাঁচুক তাদের সঙ্গে তাদের কোনো রিলেশন নেই বা সম্পর্ক নেই। আমরা এই মুহূর্তে চাইছি আমাদের সেল হোক বা আমাদের এসডিও সাহেব হোক, ডেপুটি মেয়র হোক, আমাদের আরটিও হোক, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা দিতে হবে হেলথ ওয়ার্ল্ডের সামনে, যে আপনি আমাদের বলে দেবেন ওই সিধু কানুন মাঠে গিয়ে গাড়ি লাগান, এটা হবে না। কারণ অ্যাম্বুলেন্স পরিষেবা হসপিটালের সামনে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন অ্যাম্বুলেন্স চালকেরা। অশান্তির খবর পেয়ে দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় গান্ধী মোড়ে আসেন অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলতে। তিনি কথা বলেন ডিএসপি কর্তৃপক্ষের সাথেও, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অ্যাম্বুলেন্স চালকদের দাবি যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা এইভাবেই লাগাতার আন্দোলন জারি রাখবেন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। लद्दाख में चीन के हमले में शहीद हुए 20 भारतीय जवानों को शिल्पांचल भर में श्रद्धांजलि दी जा रही है। जवानों की याद में कैंडल मार्च निकाला गया और उनकी तस्वीर पर पुष्प अर्पित कर भावभीनी श्रद्धांजलि दी गई। लद्दाख की गलवान घाटी में एलएसी पर चीन के सैनिकों के हमले में शहीद हुए भारतीय जवानों की शहादत को पूरा देश सलाम कर रहा है। सोमवार की सुबह अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस के डीएसटीपीएस कॉन्ट्रैक्टर लेबर यूनियन के तरफ से अंडाल गांव के धरवारी मंदिर में शहीद जवानों को श्रद्धांजलि दी गई, जहां जवानों की याद में कैंडल जलाए गए। तृणमूल नेता और कार्यकर्ताओं ने शहीद जवानों की तस्वीर पर पुष्प अर्पित कर भावभीनी श्रद्धांजलि अर्पित की। अंडाल ग्राम पंचायत के प्रधान सुधीन पांडे ने कहा कि देश जवानों की शहादत को कभी नहीं भूलेगा। आज की हमारे अंडाल ब्लॉक ডিএসটিপিএস কন্ট্রাক্টর লেবারের পক্ষ থেকে আজকে আমাদের অন্ডাল গ্রাম ধর্মাজ মন্দিরের প্রাঙ্গণে আমরা আজকে যারা আমাদের লাদাখ সীমান্তে 20 জন শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। इस अवसर पर अंडाल ग्राम पंचायत के प्रधान सुधीन पांडे, अंडाल वर्किंग प्रेसिडेंट शशि चौबे, जिला परिषद विष्णुदेव नोनिया, बंटी सिंह, चिरंजीत राय समेत अन्य कार्यकर्ता उपस्थित थे।
वहीं दूसरी तरफ दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड में तृणमूल युवा शक्ति के बैनर तले शहीद जवानों की याद में कैंडल मार्च निकाला गया। यह कैंडल मार्च पूरे वार्ड की परिक्रमा करने के पश्चात शिव मंदिर पहुंचा। युवा शक्ति के तमाम कार्यकर्ता हाथों में कैंडल लिए हुए थे और उनके साथ शहीद जवानों की तस्वीर वाले बैनर भी था, जहां युवा शक्ति के कार्यकर्ताओं ने शहीद जवानों की तस्वीर पर भावभीनी श्रद्धांजलि अर्पित की। लद्दाख के गलवान घाटी में शहीद हुए जवानों की याद में आयोजित इस कैंडल मार्च में बड़ी संख्या में तृणमूल युवा शक्ति के कार्यकर्ता शामिल हुए। वहीं दूसरी ओर जामुड़िया हिंदू जागरण मंच के तरफ से शहीदों को नमन करते हुए और चीन के सामानों का बहिष्कार करने की अपील करते हुए शोभा यात्रा निकाली गई। यह शोभा यात्रा थाना मोड़ से शुरू होकर बाजार परिक्रमा कर सिनेमा मोड़ में जाके खत्म हुआ और साथ ही चीन के राष्ट्रपति शी जिनपिंग का पुतला जलाया। जामुड़िया हिंदू जागरण मंच के कार्यकर्ताओं ने चीन के खिलाफ नारेबाजी की और चीन में बने सामानों का बहिष्कार करने की अपील की। आगामी दिने এই ধরনের আক্রমণ করতে পারবে না। তাছাড়া 1962 সালে দখল করে নেওয়া ভারতের রক্ষই চীনকেও আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। এছাড়াও আমরা যদি স্বদেশী দ্রব্যের ব্যবহার করি তাহলে আমরা ভারতকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারবো এবং ভারতকে তার পুরনো মর্যাদায় ফিরে আনতে পারবো এবং বিশ্বগুরু মর্যাদায় অধিষ্ঠিত করতে পারবো। इस अवसर पर सुब्रत घोष, प्रणब बैनर्जी, अशोक सिंह समेत अन्य कार्यकर्ता उपस्थित थे। अंडाल से अनिल प्रसाद, दुर्गापुर से रामबाबू यादव और जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। शेड्यूल्ड ट्राइब्स डेवलपमेंट क्लब ने 9 सूत्री मांगों को लेकर रानीगंज ब्लॉक के बीडीओ को ज्ञापन सौंपा। 30 को हूल दिवस के अवसर पर छुट्टी की घोषणा समेत विभिन्न मांगों को लेकर क्लब के सदस्यों ने प्रदर्शन किया। बांसरा ग्राम के शेड्यूल्ड ट्राइब्स डेवलपमेंट क्लब के बैनर तले रानीगंज ब्लॉक के वीडियो ऑफिस के सामने प्रदर्शन किया गया। क्लब के सदस्य हाथों में बैनर, पोस्टर लेकर बीडीओ कार्यालय के पास पहुंचे और अपनी विभिन्न मांगों को लेकर प्रदर्शन किया। बाद में क्लब के सदस्यों ने वीडियो अभिक बैनर्जी से मुलाकात कर उन्हें 9 सूत्री मांगों को लेकर ज्ञापन सौंपा। क्लब द्वारा 30 जून को हूल दिवस के अवसर पर सरकारी छुट्टी की घोषणा करने, प्राथमिक विद्यालयों से लेकर विश्वविद्यालयों में संथाली भाषा और अलचीकी भाषा के शिक्षकों की नियुक्ति, रानीगंज टीडीबी कॉलेज में संथाली भाषा में ऑनर्स की पढ़ाई शुरू करने तथा रानीसैल मोड़ से लेकर गिरजापाड़ा तक जाने वाली सड़क का नामकरण सिद्धू कान्हू के नाम पर करने समेत विभिन्न मांगे रखी गई हैं। क्लब के सदस्यों ने आदिवासियों पर हो रहे अत्याचार एवं जल, जंगल, जमीन के अधिकारी से वंचित किए जाने को लेकर भी कड़ा विरोध जताया। वीडियो अभिक बैनर्जी ने उनकी मांगों पर विचार करने का आश्वासन देते हुए कहा कि उसे जिला प्रशासन के उच्च अधिकारियों के पास भेज दिया जाएगा। বেশ কিছু দাবি দেওয়ার মধ্যে অলরেডি আমরা কয়েকটা স্টেপ নিয়েছি। কোভিড চলার ফলে আমাদের সেগুলো হয়তো ইমপ্লিমেন্টেশন স্টেজে এখনো আসেই না, কিন্তু পলিসিগতভাবে সেটা তৈরি হয়ে গেছে। তো সেগুলো নিয়েও আমরা মুভ করবো, জানাবো আমাদের যেরকম যেরকম নির্দেশ আসবে সেরকম। ওটার একটা ডেকোরেশন প্লাস লাইটিংয়ের জন্য একটা ফান্ড চাওয়া হয়েছে জেলার কাছে। জেলা ওই ফান্ডটা হয়তো খুব তাড়াতাড়ি আমাদেরকে রিলিজ করবে। সে রাস্তাটা প্রপোজাল পাঠিয়েছে, এবার এই রাস্তা করার জন্য তো একটা কমিটি আছে জেলাতে, সেই কমিটিতে প্লেস হবে, সেখানে আরও 2-4টে সেন্টিমেন্টাল যে ইস্যুস আছে সেগুলো নিয়ে সেটা আমাদের কাছে নির্দেশ আসবে। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জে মহিলাদের দ্বারা পরিচালিত শরণ্যা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সোমবার রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়ায় অবস্থিত পাবলিক লাইব্রেরির সভাকক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে। মহিলাদের দ্বারা পরিচালিত শরণ্যা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সোমবার রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়ায় অবস্থিত পাবলিক লাইব্রেরির সভাকক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সোমবারের আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন সারেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ বাজরিয়া, শরণ্যার সভাপতি অলোক বোস, শরণ্যার সম্পাদিকা জ্যোতিকা ব্যানার্জি, ডাক্তার এস মাঝি প্রমুখ। রক্তদান শিবিরের শুরুতেই লাদাখে
চীনা সৈনিকদের হাতে নিহত শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। করোনা আবহে রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে করোনা মোকাবিলায় পুলিশ প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন শরণ্যার সম্পাদিকা যুথিকা ব্যানার্জি। এদিন 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। রক্তদান শিবিরের আয়োজন করেছি, আমরা রানীগঞ্জ শহরবাসীর পক্ষ থেকেই আয়োজনটা করেছি। কারণ কোভিড-19-এ রানীগঞ্জের আসানসোল রানীগঞ্জের পুলিশ প্রশাসন যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে গেছে এবং আজও রানীগঞ্জকে করোনা মুক্ত রেখেছে, তার ধন্যবাদ জ্ঞাপনে এবং রানীগঞ্জবাসী কৃতজ্ঞতা জানাতে চাই রানীগঞ্জ শরণ্যার মাধ্যমে। তাই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান আমরা সম্পূর্ণরূপে আসানসোল রানীগঞ্জ পুলিশ প্রশাসনকে প্রদান করব এবং আমরা ওনাদেরকে জানাতে চাই রানীগঞ্জবাসী রানীগঞ্জ শরণ্যার সাথে রানীগঞ্জ শরণ্যা এবং রানীগঞ্জবাসী পুলিশ প্রশাসনের সাথে আছে, পাশে আছে। জেলা হসপিটালের সাথে কাজ করি, জেলা হসপিটালই রক্ত সংগ্রহ করে রাখে এবং যখন যেখানে আমাদের রক্তের প্রয়োজন হয় আমরা জেলা হসপিটালে কাজ করতে পারি, আমরা সেখান থেকে রক্ত পাই। এবং এখানে রক্তদানের সুবিধা এটাই যে আসানসোল জেলা হসপিটালে কাজ করার জন্য আমরা যে কোনো জেলায় বসে এই রক্ত আমরা সংগ্রহ করি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা সংগৃহীত রক্ত পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার আদিবাসী অঞ্চলে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে আসন্ন হুল উৎসবের আগে বসতে চলেছে সাঁওতাল বিদ্রোহের 3 শহীদ সিধু কানু, তিলকা মুর্মু এবং বিরসা মুন্ডার মর্মর মূর্তি। আগামী 2-3 দিনের মধ্যেই মূর্তিগুলি বসানোর কাজ করা হবে। চলতি মাসের 30 তারিখ হুল দিবস। তার আগেই পাণ্ডবেশ্বর বিধানসভার আদিবাসী এলাকায় ভারতের স্বাধীনতা সংগ্রামে সাঁওতালি বিদ্রোহের অন্যতম শহীদ বিরসা মুন্ডা, তিলকা মুর্মু এবং সিধু কানুর মর্মর মূর্তি বসতে চলেছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি একটি সংস্থাকে ওই মূর্তিগুলি তৈরির বরাত দিয়েছিলেন। সেগুলিরই তৈরির কাজ প্রায় শেষের মুখে। পুর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছে এদিন দেখা করে মূর্তিগুলির প্রতিকৃতি দেখাতে আসেন সংস্থার কর্মীরা। তাদের সাথে কথা বলার পর মেয়র জিতেন্দ্র বাবু জানান, আগামী 2-3 দিনের মধ্যেই মূর্তিগুলি লাগানো হবে পাণ্ডবেশ্বর বিধানসভার আদিবাসী এলাকাগুলিতে। আর এই খবরে চরম উৎসাহ দেখা দিয়েছে ওই অঞ্চলের আদিবাসী মানুষদের মধ্যে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।